আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, টেকনিক ইজি এডুকেশনের পাশে আছো। আজকে আমি সামিয়া ফিরোজ দিদি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের নবম অধ্যায় 9.3.1 নিয়ে। আমরা গত ক্লাসে 9.3.1 আমাদের যে পাঠ্যবস্তুটি ছিল সেই টেক্সটটি কিন্তু আমরা একদম বিস্তারিত পড়েছিলাম। আজকে সেই টেক্সট সম্পর্কিত আমাদের যে নোটটি আছে সেখান থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের নোটে কি দেওয়া আছে। আমরা গত ক্লাসে এই টেক্সটটি পড়েছিলাম, আমাদের 9.3.1 দেওয়া ছিল এবং আমরা খুব বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব আমাদের এই নোটটি থেকে। আমাদের এই নোটে বলা আছে এক্সপ্লেনেটরি টেক্সট বা ব্যাখ্যামূলক টেক্সট বা পাঠের কথা, অর্থাৎ আমরা ব্যাখ্যামূলক টেক্সটগুলো কেমন হয় সেই সম্পর্কে আমরা জানবো। ব্যাখ্যামূলক টেক্সটের কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো আমরা যদি কোনো টেক্সটে দেখি তখন বুঝবো যে সেটা হচ্ছে এক্সপ্লেনেটরি বা ব্যাখ্যামূলক। সবাই খেয়াল করো, এখানে বলা আছে প্রথমেই এক্সপ্লেনেটরি টেক্সট জেনারেলি গো বিয়ন্ড সিম্পল ডেসক্রিপশনস। আচ্ছা, গো বিয়ন্ড মানে কি? বিয়ন্ড মানে কোনো কিছুর বাহিরে বোঝায়। এখানে মেইনলি বোঝাচ্ছে সিম্পল ডেসক্রিপশনস, অর্থাৎ এটার ব্যাখ্যা সহজ নয়। তুমি এক্সপ্লেনেটরি টেক্সট বা ব্যাখ্যামূলক টেক্সটকে সহজে এক্সপ্লেইন করতে পারবে না বা সহজে এটা ডেসক্রিপশন দিতে পারবে না। Information about causes, motives and reasons are included here. অর্থাৎ তোমার এখানে ইনফরমেশন দেওয়া থাকবে, তথ্য দেওয়া থাকবে অ্যাবাউট বিষয়, কি বিষয়? কজেস মানে কারণ, মোটিভ মানে উদ্দেশ্য, অ্যান্ড রিজনস অর্থাৎ কেন হচ্ছে সেগুলো বলা থাকবে। Explanations and reports sometimes remain incomplete when students are asked to explain. আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন বলেছে, সবাই একটু খেয়াল করো। তাহলে এখানে বলা হচ্ছে explanations and reports sometimes remain incomplete when students are asked to explain. যখন কোনো শিক্ষার্থীদেরকে বলা হয় কোনো কিছু পড়ার পর যে তুমি এটা বলো তো কি বুঝলা, তখন কিন্তু স্টুডেন্টরা সহজেই কোনো এক্সপ্লেনেশন, ব্যাখ্যা বা রিপোর্ট উত্তর দিতে পারে না বা কোনো প্রতিবেদন উপস্থাপন করতে পারে না। তখন সেটা কি থাকে? ইনকমপ্লিট বা অসম্পূর্ণ থেকে যায়। এইটাই বলা হচ্ছে যে আসলে আমরা টেক্সট পড়ি, বুঝি, বাট এক্সপ্লেনেশন দেওয়াটা বা কোনো রিপোর্ট, উত্তর, প্রতিবেদন দেওয়াটা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। দে প্রোভাইড আ রিপোর্ট বাট ফেইল টু এক্সপ্লেইন হাউ অ্যান্ড ওয়াই। যদি শিক্ষার্থীরা কখনো তারা রিপোর্ট, উত্তর বা প্রতিবেদন দিতেও পারে, বাট কিন্তু ফেইল টু এক্সপ্লেইন, কিন্তু তারা ব্যর্থ হয় ব্যাখ্যা করতে হাউ অ্যান্ড ওয়াই, যে কেন সেই ঘটনাটা ঘটছে বা কিভাবে সেই ঘটনা ঘটছে, শিক্ষার্থীরা সেই বিষয়বস্তুটা ব্যাখ্যা করতে পারেন না। The purpose of an explanatory text is to explain how or why, that means to explain why something is the way that is. আচ্ছা, এখানে পারপাস বা উদ্দেশ্যের কথা বলা হচ্ছে। কিসের উদ্দেশ্য? অফ এন এক্সপ্লেনেটরি টেক্সট, অর্থাৎ একটি ব্যাখ্যামূলক বার্তার বা একটা ব্যাখ্যামূলক টেক্সটে তোমার কি উদ্দেশ্যে সেটা বলা হয়েছে বা এক্সপ্লেইন করা হচ্ছে, ওয়াই অর হাউ, সেটা তুমি ব্যাখ্যা করতে পারো না। দ্যাট মিনস এটা দিয়ে বোঝাচ্ছে টু এক্সপ্লেইন ওয়াই সামথিং ইজ দ্য ওয়ে ইট ইজ, অর্থাৎ সেই জিনিসটা কেন এই রকম সেইটা তোমাকে ব্যাখ্যা করতে জানতে হবে। এবং এক্সপ্লেনেটরি টেক্সটে বিশেষ কিছু শব্দের মাধ্যমে, বিশেষ কিছু সেন্টেন্সের মাধ্যমে সেটা ব্যাখ্যা করা হয়। আমরা এখন জানবো সেগুলো, একটু দেখি আমরা। সাম এলিমেন্টস অফ এন এক্সপ্লেনেটরি টেক্সট আর, অর্থাৎ এক্সপ্লেনেটরি টেক্সট বা ব্যাখ্যামূলক বাক্যে বা ব্যাখ্যামূলক টেক্সটে যেটা অবশ্যই থাকতে হবে, আ টাইটেল, এমন একটা শিরোনাম থাকতে হবে, ইউজিং ওয়াই অর হাউ দ্যাট ডিমান্ডস অ্যান এক্সপ্লেনেশন, অর্থাৎ শিরোনামটা এমন থাকতে হবে যেখানে ওয়াই অর হাউ থাকবে, অর্থাৎ কেন বা কিভাবে থাকবে, অর্থাৎ শিরোনামের মধ্যে কেন বা কিভাবে থাকবে, এবং সেই শিরোনামটা ডিমান্ড বা শিরোনামের দাবি থাকবে অ্যান এক্সপ্লেনেশন, অর্থাৎ শিরোনাম একটা কিছু চাইবে, একটা ব্যাখ্যা চাইবে, শিরোনামের মধ্যে একটা ব্যাখ্যা চাওয়া থাকবে, একটা দাবি থাকবে। শুড বি চোজেন ফর দিস টেক্সট। আচ্ছা, তারপর একটু দেখি, অর্থাৎ আমরা এমন একটা টাইটেল চুজ করব যেখানে ওয়াই অর হাউ থাকবে এবং একটা এক্সপ্লেনেশন বা একটা ব্যাখ্যা চাইবে, সেটাই হবে আমাদের এক্সপ্লেনেটরি টেক্সটের শিরোনাম। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তারপর একটু খেয়াল করো, বলা হচ্ছে দ্য টাইটেল অফ দ্য টেক্সট রিটেন ইন বোল্ড লেটার, অর্থাৎ আমাদের টেক্সটের যে শিরোনামটা থাকবে সেটা বোল্ড লেটারে থাকবে, অর্থাৎ আমরা দেখেছি মোটা কালিতে যে লেখা থাকে সেইভাবে লেখা থাকবে। হোয়াট ডাজ ইট মিন টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট? আমরা গত ক্লাসে একটা টেক্সট পড়েছিলাম, সেটা টাইটেলটাই ছিল হোয়াট ডাজ ইট মিন টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট, অর্থাৎ একজন দায়িত্ববান শিক্ষার্থী বলতে কি বোঝায়।
এখন একটু বলো তো যে এটা এক্সপ্লেনেটরি টেক্সটের শিরোনাম হিসেবে কিভাবে যুক্তিযুক্ত, কিভাবে? খেয়াল করো, নাম্বার 1 আমাদের শিরোনামে হোয়াট হাউ একটা প্রশ্ন আছে, অর্থাৎ একটা দাবি করা হচ্ছে, একটা কিছু জানার ইচ্ছা আছে যে এক্সপ্লেইন করো যে হোয়াট ডাজ ইট মিন টু বি আ রেসপন্সিবল স্টুডেন্ট, একজন দায়িত্ববান শিক্ষার্থী বলতে কি বুঝো, তুমি আমাকে ব্যাখ্যা দাও, এটা জানার ইচ্ছা আছে। তাহলে নাম্বার 1 হোয়াট হাউ ওয়াই এই জিনিসগুলো যে আছে, এই জন্য আমরা বুঝতে পারছি যে এটা একটা এক্সপ্লেনেটরি টেক্সট। ক্লিয়ারলি ডিফাইন্স দ্যাট টেক্সট ইজ অন হাউ আ স্টুডেন্ট ক্যান বি রেসপন্সিবল। তাহলে আমরা এই শিরোনামটা শুনেই এতটুকু ক্লিয়ার যে টেক্সটটা এই বিষয়ে যে একজন শিক্ষার্থী কিভাবে রেসপন্সিবল বা দায়িত্বশীল হতে পারে। পরেরটা দেখি, An explanatory text is usually written in simple present tense. আমরা যেটাকে simple present tense বা simple indefinite tense বলি, অবশ্যই explanatory text সেই টেন্সে লেখা থাকতে হবে, এটা past future কোনো কিছুতে লেখা যাবে না। The whole text on the responsibilities of a student is written in simple present tense or present indefinite tense. আমরা গত ক্লাসে যেটা পড়েছি, তোমরা যারা যারা এখনো সেই ক্লাসটি দেখোনি অবশ্যই আমাদের আগের ক্লাসটি দেখে আসবে। সেই ক্লাসে কিন্তু আমরা যে টেক্সটটা পড়েছিলাম সেটা সম্পূর্ণ প্রেজেন্ট টেন্সে লেখা ছিল। নোটিস দ্য আন্ডারলাইন ভার্বস ইন দ্য টেক্সট। আচ্ছা, এখন তুমি কিভাবে বুঝবে সেটা প্রেজেন্ট টেন্স? ভার্বগুলো যখন দেখবো যে ভার্বটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে না ফিউচারে আছে, সেটা দেখেই তো বোঝা যায়, তাই না? তাহলে গল্পে দেখবে কিছু আন্ডারলাইন করা ভার্ব আছে, সেগুলো দেখলে আমরা ক্লিয়ারলি বুঝবো যে আসলে আমাদের পুরো টেক্সটটা কিসে আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। আমরা এক্সপ্লেনেটরি টেক্সটে কিছু টেম্পোরাল কানেক্টিভসও ব্যবহার করব। টেম্পোরাল কানেক্টিভস যেমন ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, এই ধরনের কানেক্টিভস বা সংযোজক ব্যবহার করব। এগুলো আসলে ব্যবহার করা হয় আমাদের দুটো শব্দকে যুক্ত করার জন্য বা দুটো বাক্যকে যুক্ত করার জন্য, এটাকে আমরা কানেক্টিভস বা লিঙ্কারও বলতে পারি। তারপরে আছে আমাদের কজাল কানেক্টিভস, যেমন সো, বিকজ অফ, সো আর বিকজ অফই দেওয়া আছে, are usually used in an explanatory text, অর্থাৎ কোনো ব্যাখ্যামূলক টেক্সটের ক্ষেত্রে এই কানেক্টিভস বা এই সংযোজকগুলো ব্যবহার করা হয়। যখন আমরা কোনো বাক্যে এই ধরনের কানেক্টিভ দেখব তাহলে সেটা বুঝে নিতে পারি যে এটা হচ্ছে আসলে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি টেক্সট। ওকে, you can see the connectives in italics in the explanatory text, অর্থাৎ ইটালিক যে ফর্ম আছে সেই ফর্মে আমরা এই কানেক্টিভসগুলোর ব্যবহার বাক্যে দেখতে পাবো। তারপরে লাস্টে বলা আছে ইন অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট, অর্থাৎ কোনো এক্সপ্লেনেটরি টেক্সটের ক্ষেত্রে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ used to introduce what will be explained. আচ্ছা, সিম্পল কথা বলা হচ্ছে, যখন আমরা কোনো এক্সপ্লেনেটরি টেক্সট পড়ব সেটার অবশ্যই প্রথমে একটা লাইন থাকবে, সেই লাইনটা আসলে হচ্ছে ইন্ট্রোডাকশন লাইন বা ইন্ট্রোডাক্টরি লাইন, যেটার মাধ্যমে আসলে ইন্ট্রোডিউস করা হবে যে আমরা সামনে কি পড়তে যাচ্ছি, অর্থাৎ একটা পরিচিতিমূলক বাক্য থাকবে যে আমরা পরবর্তীতে কি পড়ব। যখন আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব কোনো টেক্সটের মধ্যে, তখনই আমরা বুঝে নিব যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেটরি টেক্সট। তাহলে আশা করি এতটুকু নোট আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা পরের অংশে যাব, পরে আমাদের আরেকটা অংশ বাকি আছে। Read the first paragraph of the given text again and you will know about the qualities that a student should have to be responsible. আমরা যদি আমাদের গত ক্লাসটা আবার দেখি তখন দেখতে পাবো যে আমাদের টেক্সটে প্রথম দিকে বলা আছে যে হোয়াট কোয়ালিটিস শুড আ স্টুডেন্ট হ্যাভ, যে একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থীর কি কি কোয়ালিটি বা কি কি গুণাবলী থাকা উচিত, এবং সেগুলো এখানে উপস্থাপন করা আছে। একটু দেখো, প্রথম যে কোয়ালিটিটা বলা আছে, টেক্স ওনারশিপ অফ হিজ অর হার স্টাডি, অর্থাৎ নিজের লেখাপড়ার দায়িত্ব একজন শিক্ষার্থী নিজেই নিয়ে থাকে। তারপরে বলা আছে কন্ট্রিবিউটস টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ শিক্ষার যে পরিবেশ সেখানে একজন শিক্ষার্থী অনেক বেশি অবদান রাখে। প্রায়োরিটাইজেস অ্যাটেন্ডিং ক্লাসেস, অর্থাৎ সে শ্রেণী কক্ষে উপস্থিত থাকা বা ক্লাসে উপস্থিত থাকার বিষয়টাকে বেশি প্রাধান্য দিবে, বেশি প্রায়োরিটি দিবে। 4 নম্বরে বলা হচ্ছে শোজ ওপেননেস টুয়ার্ডস কনস্ট্রাকটিভ ফিডব্যাক, অর্থাৎ গঠনমূলক প্রতিফলনের দিকেও কি শিক্ষার্থীদের একটা উন্মুক্ততা দেখা যায়। তারপরে 5 নম্বরে দেওয়া আছে টেক্স একাডেমিক চ্যালেঞ্জেস, অর্থাৎ একাডেমিক যে চ্যালেঞ্জ আছে সেগুলো নেয়ার ক্ষেত্রেও কি শিক্ষার্থীদের একটা প্রবণতা দেখা যায়। ম্যানেজেস টাইম এফেক্টিভলি, এবং তারা কি সময়টাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে জানে। শিক্ষার্থীদের কিন্তু এটা দায়িত্ব যে সে তার কোন সময়টা কিভাবে পারফেক্টলি ইউটিলাইজ করবে। ওকে,
তাহলে আমরা এগুলো কিন্তু গত প্যাসেজটা পড়ে আমরা এটা জানতে পেরেছি। এখন তারপরে দেখো বলা হচ্ছে সো দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ক্লিয়ারলি এক্সপ্লেইনড টু ইন্ট্রোডিউস দ্য টপিক। অর্থাৎ আমরা প্রথম প্যারাগ্রাফে যেখানে আমরা এই প্রত্যেকটা এই যে 6টা পয়েন্ট দেখেছিলাম এগুলো ব্যবহার আসলে কেন করা হয়েছিল, এগুলো আসলে ব্যবহার করা হয়েছিল টু ইন্ট্রোডিউস দ্য টপিক, অর্থাৎ বিষয়বস্তুটা আমাদের সাথে পরিচয় করানোর জন্য বা আমাদের সামনে তুলে ধরার জন্য। Necessary information about how and why things happen should be included and checked. বলা হচ্ছে নেসেসারি ইনফরমেশন বা আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে অ্যাবাউট হাউ অ্যান্ড ওয়াই থিংস হ্যাপেন শুড বি ইনক্লুডেড অ্যান্ড চেকড। অর্থাৎ এক্সপ্লেনেটরি টেক্সটে অবশ্যই এমন তথ্যগুলো থাকতে হবে যে কেন কিভাবে জিনিসটা হচ্ছে বা ঘটনাটা ঘটছে এগুলো আমাদের ইনক্লুডেড অন্তর্ভুক্ত রাখতে হবে এবং বারবার এগুলো পর্যবেক্ষণ করতে হবে যে আমাদের এই ইনফরমেশনগুলো আছে কিনা। The information about causes or reasons, that means how a student can be responsible, are included in the text. বলা হচ্ছে the information সেই তথ্যগুলো about causes or reasons, কারণ যেগুলো বলা আছে, অর্থাৎ যেই কারণে একজন শিক্ষার্থী বা যেইভাবে একজন শিক্ষার্থী রেসপন্সিবল বা দায়িত্বশীল হতে পারে সেই ইনফরমেশন বা তথ্যগুলো কোথায় দেওয়া আছে, আমাদের এই প্যাসেজ বা টেক্সটিতে দেওয়া আছে। such as a student requires, অর্থাৎ একজন শিক্ষার্থীর কি কি দরকার, অর্থাৎ একজন শিক্ষার্থীর দায়িত্বশীল বা রেসপন্সিবল হতে হলে কি কি লাগবে সেটা একটু দেখো। টু ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট স্কিল, অর্থাৎ সময়ানুবর্তিতার যে দক্ষতা সেটা তোমার মধ্যে থাকতে হবে। টু অ্যাভয়েড ডিলে, অর্থাৎ আমাদের সবার মধ্যে একটা স্বভাব থাকে দেরি করা বা আমাদের নিজেদের অজান্তেও দেরি হয়ে যায়, বাট এই জিনিসটা নিয়ে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে এবং ডিলে বা দেরি করা জিনিসটা এড়িয়ে চলতে হবে। টু আস্ক কোয়েশ্চেন্স, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল প্রবণতা থাকতে হবে এবং কোনো কিছু জানার একটা আগ্রহ থাকতে হবে, বারবার তুমি টিচারকে প্রশ্ন করতে পারো এবং এটাতে অবশ্যই একজন শিক্ষক খুশি হয়। তো এই যে টু আস্ক কোয়েশ্চেন্স এটা একজন কি শিক্ষার্থীর একটা ভালো বৈশিষ্ট্য বা এই কোয়ালিটিটা অবশ্যই একজন শিক্ষার্থীর রেসপন্সিবল বা দায়িত্বশীল হওয়ার জন্য রিকোয়ার্ড। তারপরে আছে টু শেয়ার আইডিয়াস, অর্থাৎ আমরা অনেকে মনে করি যে আমার মাথায় কোনো একটা আইডিয়া আছে, আই উইল কিপ ইট টু মাইসেলফ, এটা শুধু আমার মধ্যেই থাকবে, আমি এটা শেয়ার করব না। বাট অবশ্যই না, আমরা যখন আইডিয়াসগুলো শেয়ার করি তখন সবসময় এটা বৃদ্ধি পায় এবং আমরা আরও ভালো আইডিয়া জেনারেট করতে শিখি। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট আমাদের অবশ্যই আইডিয়া শেয়ার এই জিনিসটা শিখতে হবে এবং এটা রেসপন্সিবল হতে গেলে খুবই দরকার। তারপরে আসছে টু সিক হেল্প অর সাপোর্ট ওয়েন নিডেড, অর্থাৎ যখন তোমার প্রয়োজন পড়বে তুমি সাহায্য চাইতে পারো তোমার শিক্ষকের কাছে, তোমার প্যারেন্টসের কাছে, তোমার বড় ভাই বোনের কাছে, অর্থাৎ তুমি অবশ্যই সাহায্য চাইবে। সাহায্য চাইলে কখনো কেউ ছোট হয়ে যায় না, আমরা অনেক সময় এই কাজটা করি না, বাট সিক হেল্প ইজ আ গুড কোয়ালিটি উইচ আ স্টুডেন্ট নিডস টু ডেভেলপ দেয়ার স্কিলস। আচ্ছা, তারপরে যাব একটু, তারপরে বলা হচ্ছে আর এক্সপ্লেনেটরি টেক্সট নিডস টু ইনক্লুড এক্সাম্পলস। এক্সপ্লেনেটরি টেক্সটে অবশ্যই কিছু উদাহরণ থাকতে হবে, ইলাস্ট্রেশনস থাকতে হবে, or case studies to help the reader visualize and understand, অর্থাৎ একজন শিক্ষার্থী যেন বা একজন পাঠক যে রিডার আছে সে যেন সেই টপিকটা বা সেই বিষয়বস্তুটা যেন ভালো মতো বুঝতে পারে, তাই এক্সপ্লেনেটরি টেক্সটে অবশ্যই এক্সাম্পলস থাকতে হবে, অর্থাৎ অবশ্যই উদাহরণ থাকতে হবে, অবশ্যই ইলাস্ট্রেশনস চিত্র থাকতে পারে, অথবা কেস স্টাডিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের এখানে হচ্ছে কেস স্টাডিজ বলতে বোঝানো যেতে পারে যে যুক্তি থাকতে হবে, ঠিক আছে, এই ধরনের যুক্তি থাকতে হবে, তখনই আমরা বুঝবো যে এটা হচ্ছে এক্সপ্লেনেটরি টেক্সট। আচ্ছা, লাস্ট লাইনে বলা হচ্ছে দ্য রেসপন্সিবিলিটিস অফ এ স্টুডেন্ট আর ডিফাইন্ড ইন টেক্সট বাই গিভিং মেনি এক্সাম্পলস। আমরা যে গত ক্লাসে যে টেক্সটটা পড়েছি সেখানে আমাদের টেক্সটে অনেকগুলো এক্সাম্পল, অনেকগুলো উদাহরণ দেওয়া ছিল যেগুলোর মাধ্যমে আসলে বোঝা যায় যে কিভাবে একজন স্টুডেন্ট রেসপন্সিবল হবে। তাহলে অবশ্যই সেটা একটা এক্সপ্লেনেটরি টেক্সট ছিল। তাহলে আশা করি এখানে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। আমরা আমাদের পরের কাজে চলে যাব। আমাদের পরের কাজ হচ্ছে 9.3.2। আমরা এতক্ষণ যে নোটটা পড়লাম সেটার উপর ভিত্তি করে আমরা এই কাজটা করব। তার আগে এখানে আমাদের একটা টেক্সট দেওয়া আছে, ওয়াই ইজ ওয়াটার রিসাইকেলড, সেটা পড়ব। একটু দেখে আমাদের 9.3.2 তে কি বলা হচ্ছে। Read the text and discuss in groups and pairs to find out the elements and writing techniques of an explanatory text. Then fill up the following grid. The first one is done for you. টেক্সটটি পড়ো, ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য কি কি উপাদান ও কৌশল প্রয়োজন হয় তার দলে বা জোড়ায় খুঁজে বের করো। তারপর নিচের সারণীটি পূরণ করো। প্রথম উদাহরণটি তোমার জন্য করে দেওয়া আছে।
আচ্ছা, একটু আগে আমাদের তাহলে টেক্সটটা পড়তে হবে এবং এটা আগেই বলে দেওয়া আছে, এখানে কিন্তু আগেই বলে দেওয়া আছে যেটা একটা ব্যাখ্যামূলক টেক্সট, ঠিক আছে। ওয়াই ইজ ওয়াটার রিসাইকেলড? আচ্ছা, আমরা জানি আমাদের পানি রিসাইকেল করা হচ্ছে। আমরা ছোটবেলায় ওয়াটার সাইকেল সম্পর্কে জেনেছি। ওয়াটার সাইকেল আর ওয়াটার রিসাইকেল একদমই দুইটা কাছাকাছি শব্দ এবং এই দুইটা কিন্তু একই জিনিস বোঝায়। যে আমরা ছোটবেলায় পানি চক্র পড়েছি না, এটা কিন্তু সেই পানি চক্রের কথাই বলা আছে। পানি চক্র কিভাবে হতো সেটাই কিন্তু এখানে সুন্দর মতো এক্সপ্লেন করা আছে। আমরা একটু পড়ি, তাহলে ধারণাটা আরও বেশি ক্লিয়ার হবে। The water cycle is a continuous process through which water circulates through the earth. আচ্ছা, খুবই সুন্দরভাবে বলা আছে, একটু খেয়াল করো। ওয়াটার সাইকেল বা আমাদের যে পানি চক্র আছে ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এটা একটা ক্রমাগত প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়াটা ক্রমাগত চলতে থাকে, এটা কি কখনো থামে না। থ্রু উইচ, যেটার মাধ্যমে ওয়াটার সার্কুলেটস থ্রু দ্য আর্থ, অর্থাৎ যেটার মাধ্যমে সম্পূর্ণ পৃথিবীতে পানিটা চক্রাকারে ঘুরছে বা সার্কুলেট করছে। ইট ইনভলভস সেভারাল স্টেজেস, এবং আমরা যে ওয়াটার সাইকেল বা ওয়াটার রিসাইকেল দেখছি এটা কিন্তু একটা ধাপে সম্পূর্ণ হচ্ছে না, এটা সেভারাল স্টেজেস বা কয়েকটা ধাপের মাধ্যমে এটা সম্পন্ন হচ্ছে। দ্যাট হেল্প টু মেইনটেইন দ্য ব্যালেন্স অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন, এবং ওয়াটার সাইকেল কি করছে? হেল্প টু মেইনটেইন দ্য ব্যালেন্স অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পানির যে বিভাজনটা আছে পানির বিভাজনটা সুষ্ঠুভাবে হতে সাহায্য করে, অর্থাৎ ব্যালেন্সভাবে ওয়াটার ডিস্ট্রিবিউশন হয়। কিসের মাধ্যমে? ওয়াটার সাইকেলের মাধ্যমে। বলা হচ্ছে আমাদের পরবর্তী লাইনে, ওয়াটার ইজ কনস্ট্যান্টলি রিসাইকেল টু সাস্টেইন লাইফ অ্যান্ড সাপোর্ট ভ্যারিয়াস ইকোসিস্টেমস। সাস্টেইন লাইফ মানে হচ্ছে আমাদের যে জীবন আছে এই জীবনগুলোকে টিকিয়ে রাখার জন্য, এবং আমাদের যে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে এই বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রকে সাহায্য করার জন্য ওয়াটার কি হচ্ছে? পানি কনস্ট্যান্টলি রিসাইকেল বা ক্রমাগতভাবে পুনঃব্যবহারযোগ্য করা হচ্ছে, অর্থাৎ বারবার এগুলোকে রিসাইকেল করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ফার্স্টলি, প্রথমত, দ্য সানস হিট কজেস ওয়াটার ফ্রম ওশনস, লেকস অ্যান্ড রিভার্স টু এভাপোরেট। আচ্ছা, এভাপোরেট শব্দের অর্থ হচ্ছে বাষ্পীভবন বা বাষ্পীভূত হওয়া। সূর্যের যে তাপ আছে, কি আছে? সূর্যের হিট বা তাপ আছে, এটা কি করে? পানি যেগুলো আমাদের ওশন সাগরে আছে, লেক হ্রদে আছে, রিভার নদীতে আছে, সেই পানিগুলোকে বাষ্পীভূত হতে সাহায্য করে কে? সূর্যের তাপ। টার্নিং ইনটু ওয়াটার ভেপার, এবং এই এভাপোরেট বা এই পানি যেটা বাষ্পীভূত হচ্ছে সেটা ধীরে ধীরে কিসে পরিণত হয়ে যায়? ওয়াটার ভেপার বা জলীয় বাষ্পে পরিণত হয়ে যায়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, অ্যাজ ওয়াটার ভেপার রাইজেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার, যেহেতু ওয়াটার ভেপার বা আমাদের জলীয় বাষ্প রাইজেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যখন এই জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়, রাইজ হয়, ইট কুলস ডাউন অ্যান্ড কনডেন্স ইনটু লিটল ড্রপলেটস, তখন এই জলীয় বাষ্পগুলো কুল ডাউন বা ঠান্ডা হয়ে যায়, অ্যান্ড কনডেন্সেস মানে কি? কাছাকাছি চলে আসে, ঘনীভূত হয়ে যায়। কনডেন্সেস মানে ঘনীভূত হওয়া, ঘনীভূত হয়ে যায়, অ্যান্ড টার্নস ইনটু লিটল ড্রপলেটস, অর্থাৎ ছোট ছোট বিন্দুতে পরিণত হয়। ফর্মিং ক্লাউডস, এবং ধীরে ধীরে মেঘ তৈরি করে। When the water droplets in clouds become too heavy, যখন মেঘের মধ্যে অবস্থিত পানির বিন্দুগুলো অনেক বেশি ভারী হয়ে যায়, ফাইনালি অবশেষে দে ফল টু দ্য গ্রাউন্ড ইন দ্য ফর্ম অফ রেইন অ্যান্ড স্নো, তখন সেটা বৃষ্টি বা তুষার হিসেবে, কি হিসেবে? বৃষ্টি বা তুষার হিসেবে মাটিতে নেমে আসে। আফটার দ্যাট, তারপরে, দ্য রেইন ওয়াটার দ্যাট ইজ নট অ্যাবজর্বড, অর্থাৎ বৃষ্টির পানি যেটা শোষিত হয় না ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড বাই প্ল্যান্টস, ফ্লোজ ওভার দ্য ল্যান্ড অ্যাজ রান অফ, অর্থাৎ বৃষ্টির যে পানি মাটি বা গাছপালা দ্বারা শোষিত হয় না, সেই পানিটা কি হয়? সেটা প্রবাহ হিসেবে মাটি দিয়ে প্রবাহিত হয়ে চলে যায়, অর্থাৎ ফ্লোজ ওভার দ্য ল্যান্ড অ্যাজ রান অফ, প্রবাহ হিসেবে মাটির উপর দিয়ে প্রবাহিত হয়ে চলে যায়। তারপরে বলা হচ্ছে ইট ফ্লোজ টু রিভার্স, এটা কোথায় যায়? নদীতে যায়। স্ট্রিমস, স্ট্রিম মানে হচ্ছে নদীর যে শাখা প্রশাখা আছে সেখানে যায়। অ্যান্ড ইভেনচুয়ালি, এবং ক্রমাগত বা ধীরে ধীরে, মেক্স ইটস ওয়ে ব্যাক টু দ্য ওশন, এবং ধীরে ধীরে এই পানিগুলো তার রাস্তা তৈরি করে কোথায় চলে যায়? ওশন বা সাগরে চলে যায়। The water cycle plays a vital role in regulating temperature and weather patterns. ওয়াটার সাইকেল বা পানি চক্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন রেগুলেটিং টেম্পারেচার, অর্থাৎ আমাদের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। অ্যান্ড ওয়েদার, এবং আমাদের আবহাওয়ার যে ধরন আছে, প্যাটার্ন আছে অন আর্থ, পৃথিবীতে, অ্যান্ড দ্য ওভারঅল ব্যালেন্স অফ আর্থস ইকোসিস্টেম,
আবার বলছি লাইনটা, দ্য ওয়াটার সাইকেল প্লেজ আ ভাইটাল রোল ইন রেগুলেটিং টেম্পারেচার অ্যান্ড ওয়েদার প্যাটার্নস অন আর্থ অ্যান্ড দ্য ওভারঅল ব্যালেন্স অফ দ্য আর্থস ইকোসিস্টেম। সহজ কথা, পৃথিবীর যে বাস্তুতন্ত্র আছে সেই বাস্তুতন্ত্রকে ঠিক রাখার জন্য, আমাদের আবহাওয়াটাকে ঠিক রাখার জন্য এবং আমাদের টেম্পারেচার বা তাপমাত্রাগুলোকে ঠিকভাবে রাখার জন্য ওয়াটার সাইকেল বা পানিচক্র খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এখান থেকে জানলাম কি, যে পানি কেন ওয়াটার সাইকেল হচ্ছে, এবং ফার্স্টলি মেইনলি যেটা জানলাম সেটা হচ্ছে পানি কিভাবে ওয়াটার সাইকেল হচ্ছে। ওকে, আশা করি আমরা এই টেক্সটটা ভালো মতো পড়েছি। টেক্সটটি পড়ার শেষে আমরা এখানে আমাদের এক্সপ্লেনেটরি টেক্সটের অনেকগুলো এলিমেন্ট বা অনেকগুলো বিষয়বস্তু উপাদান খুঁজে পেয়েছি। এখন সেই উপাদানগুলো কোথায় আছে, কিভাবে আছে সেটা আমাদের লিখতে হবে এবং এক্সাম্পল সহ উপস্থাপন করতে হবে, যেন আমাদের কথা সত্যতাটা যাচাই হয়। একটু দেখো, আমাদের একটা এক্সাম্পল করে দেওয়া আছে, টেক্সট ইজ রিটেন ইন প্রেজেন্ট সিম্পল টেন্স। এই অবশ্যই আমাদের টেক্সটটা কিসে আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। কিভাবে বুঝলাম, আমরা ভার্ব দেখার মাধ্যমে বুঝলাম। আমাদের বাক্যে বা আমাদের পুরো প্যাসেজে ইনভলভস ভার্ব ব্যবহার করা হচ্ছে, কজেস, রাইজেস, স্কুলস, এই ভার্বগুলো ব্যবহার করা হয়েছে এবং এই ভার্বগুলো কিন্তু আমাদের কিসের উদাহরণ, এই ভার্বগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ। কেননা এস বা ইএস যুক্ত হয়েছে, এগুলো কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা আছে। আচ্ছা, তারপর আসছে ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ দ্য ওয়াটার, যেমন একটা বাক্য দেখেছিলাম, দ্য ওয়াটার সাইকেল ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এই বাক্যর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে এটা কেমন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপর আমরা কজ অ্যান্ড এফেক্ট দেখতে পেয়েছি, যেটা আমাদের এক্সপ্লেনেটরি টেক্সটের আরেকটা বৈশিষ্ট্য। কজ অ্যান্ড এফেক্ট অর্থাৎ কারণ বা প্রভাব। দ্য সানস হিট causes water from ocean, lakes and rivers to evaporate, turning it into water vapor. অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আসলে কি করে সূর্যের তাপের মাধ্যমে নদী, খাল, বিল, সমুদ্র, সাগরের পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, তাই না? এখানে এই বিষয়টাই আসলে বোঝা যাচ্ছে যে একটার জন্য আরেকটা হচ্ছে, মানে একটার কারণে আরেকটা হচ্ছে, এবং প্রভাবটা কি হচ্ছে, যে পানি বাষ্পীভূত হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে আমাদের কজ অ্যান্ড এফেক্ট প্রকাশ পেল। মেইনটেনিং সিকোয়েন্স অর্থাৎ অবশ্যই আমাদের এখানে সিকোয়েন্স মেইনটেইন করা হবে, অর্থাৎ আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে। যেমন দেখো সবাই, ফার্স্টলি দ্য সানস হিট কজেস ওয়াটার ফ্রম ওশনস। সেকেন্ডলি অর্থাৎ ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এই সকল শব্দের মাধ্যমে একটা সিকোয়েন্স বা একটা ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে কোনটার পর কোনটা আসছে। তারপর আসছে ইউজিং ট্রানজিশনাল ওয়ার্ডস। আমরা ট্রানজিশনাল কিছু ওয়ার্ড ব্যবহার করব, শব্দ ব্যবহার করব, অর্থাৎ আমরা যেগুলোকে বলি, আমরা যখন বাক্যগুলোকে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে যাই তখন যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোকে ট্রানজিশনাল ওয়ার্ড বলে। যেমন সেকেন্ডলি, আফটার দ্যাট, ফাইনালি, এই ট্রানজিশনাল ওয়ার্ডগুলো ব্যবহার করা আছে। তাহলে এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে সেটাই হবে এক্সপ্লেনেটরি টেক্সট। তারপরে আসছে এক্সপ্লেনেশন মাস্ট বি ভিভিড। এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা একদম ক্লিয়ার, পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে। যেমন আমাদের এখানে প্রত্যেকটা কথা, ওয়াটার সাইকেল, প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে, সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। খেয়াল করো, ইচ স্টেজ অফ ওয়াটার সাইকেল ইজ ক্লিয়ারলি এক্সপ্লেইনড উইথ সিম্পল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ পানি চক্রের প্রত্যেকটা ধাপ খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষার মাধ্যমে ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আসলে আমাদের এখানে এক্সপ্লেনেটরি টেক্সট বা আমাদের এখানে টেক্সটের যে বৈশিষ্ট্যগুলো আসলে আমাদের এখানে থাকা দরকার, সেই সবগুলো বৈশিষ্ট্য ওয়াটার সাইকেলে আছে এবং সেটা আমরা উদাহরণসহ দেখে ফেললাম। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের এক্সপ্লেনেটরি টেক্সটে কী কী বৈশিষ্ট্য থাকবে এবং কিভাবে থাকতে পারে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করব। আশা করি আমরা সবাই ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছি এক্সপ্লেনেটরি টেক্সট নিয়ে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।